নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে বর্তমান অবস্থা কোভিড প্যান্ডেমিকের মতন আমাদের তৈরি থাকতে হবে। কেন এ কথা বললেন উনি? কারণ মাথার ওপর নেচে চলেছে অয়েল এবং গ্যাস ক্রাইসিস। ইরান অলরেডি ইনভেশন হতে পারে আমেরিকান ট্রুপসের দ্বারা বা ইসরায়েলি ট্রুপসের দ্বারা, এই আশঙ্কায় কুর্দিস্তান এলাকা থেকে কয়েক লক্ষ মানুষকে সরিয়ে দিয়েছে, জায়গা নিয়েছে ইরানের সেনা। অর্থাৎ তারা প্রস্তুত হয়ে রয়েছে যে আমেরিকা বা ইসরায়েল ফুট অন দ্য গ্রাউন্ড যে কোনো দিন করতে পারে, অর্থাৎ সরাসরি সৈন্যদল পাঠিয়ে দেবে ইরানে, এই আশঙ্কা ইরান করছে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি ইরানের যাবতীয় এনার্জি এবং পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার গুঁড়িয়ে দেবেন। ইরান এর প্রত্যুত্তরে বলেছেন যে স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, যে কটি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল সেটাও বন্ধ হয়ে যাবে। এবং এটা প্রায় নিশ্চিন্ত বলা যেতে পারে এরকম যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে দিনের পর দিন আরও যন্ত্রণাদায়ক অবস্থার দিকে আমরা এগিয়ে চলেছি। ধরেই রাখুন যে কাতার থেকে এলএনজি আর এক্সপোর্ট করা আপাতত বা বর্তমান পরিস্থিতিতে সম্ভবপর নয়। যে অবস্থার দিকে যুদ্ধ এগিয়ে চলেছে, এনার্জি ক্রাইসিস এবং অয়েল ক্রাইসিস ইমিনেন্ট। আজকের দিনে তেলের দাম, ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুড দুটোই $100 ছাড়িয়ে গিয়েছে। ব্রেন্ট ক্রুড ট্রেড করছিল $113 প্রতি ব্যারেল এবং ক্রুড অয়েল ট্রেড করছিল $100 প্রতি ব্যারেল লাস্ট ডেটা পাওয়া অবধি। বেশ কয়েকটা ঘটনার ফল হিসাবে ধরা যেতে পারে যে প্রত্যেকটা মানুষের পোর্টফোলিওতে চরম পতন আমরা দেখে চলেছি। সে যত বড় বিনিয়োগকারী হন বা যিনি সামান্য অর্থ বিনিয়োগ করেছেন শেয়ার বাজারে, সবার ক্ষেত্রে একই কথা সত্যি। বিগতকালই আলোচনা করছিলাম যে একের পর এক অ্যাসেট ঠিক তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। আজকে সোনা এবং রূপোর দাম দেখেছেন? সোনা এক সময় 6% নিচে নেমে ট্রেড করছিল, রূপো প্রায় 5% নিচে নেমে ট্রেড করছিল। বিগত 6টা ট্রেডিং ডেতে সোনার দাম প্রায় 16.5% কাছাকাছি নিচে নেমে গেছে সোনার দাম। রূপোর দাম তার লাইফ হাই থেকে 40%-এর বেশি কারেকশন চলে এসেছে মাত্র 2 মাসের মধ্যে। বন্ড ইল্ড অত্যন্ত হাই, আমেরিকান বন্ড ইল্ডের কথা বলছি। যত দিন যাচ্ছে আমেরিকান বন্ড ইল্ড আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিনিয়োগকারীরা বন্ডও বিক্রি করে চলেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সেটা ক্রমাগত পতন দেখে চলেছে। রিয়েল এস্টেট সেক্টর দারুণভাবে ক্ষতিগ্রস্ত। এমন একটা সেক্টর আছে কি যেটা এই পতনের হাত থেকে রক্ষা পাচ্ছে? যে হেলথ কেয়ারের সঙ্গে এই যুদ্ধের দূর দূরান্তের সম্পর্ক নেই, সেই হেলথ কেয়ার আজকে কত পার্সেন্ট পতন হয়েছে? 2%-এর উপর। এশীয় মার্কেটগুলোর দিকে তাকিয়ে দেখেছেন? চোখে জল আসবে। কসপি অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ইন্ডেক্স 7%-এর কাছে পতন। নিকেই 225 জাপানের ইন্ডেক্স 3.5%-এর বেশি পতন। হ্যাংসেন 3.5%-এর বেশি পতন। সাংঘাই 3.5%-এর বেশি পতন। ভারতীয় শেয়ার বাজারে এমন একটা সেক্টর রয়েছে যেটা আজকে ছাড়া পেয়েছে আইটি ব্যতিরেকে। আইটি আজকে সামান্য, অতি সামান্য পজিটিভে ট্রেড করছিল। একটা সেক্টর, সেগুলোতে কোনো কিছু ঝাড়াই বাছাই করতে পারবে না। অটো সেক্টর 3%-এর কাছাকাছি, ক্যাপিটাল গুডস 4.5%, কনজিউমার ডিউরেবলস 5.5%, ফাস্ট মুভিং কনজিউমার গুডস 2.5%, হেলথ কেয়ার 2%-এর কাছাকাছি, মেটালস 4.5%-এর কাছাকাছি, অয়েল অ্যান্ড গ্যাস 3.5%-এর কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল। ইউরোপীয় মার্কেটগুলো ক্যাক ড্যাক ফুটসি 2.5%-এর নিচে নেমে ট্রেড করছিল। নিফটি 22,550-এর কাছাকাছি নেমে গিয়েছে। স্মল ক্যাপ মিড ক্যাপ 3.5%-এর কাছাকাছি পতন।
টাকার কথা বলছেন, যে কোনো অ্যাসেটের আগের দিনে আলোচনা করেছেন না, যে কোনো অ্যাসেটে মারাত্মক পতন চলছে। আজকে টাকার অবস্থা কি? সর্বকালীন নিম্নস্তর 94 টাকার কাছাকাছি প্রতি ডলার ট্রেড করছে। 94 টাকা। কল্পনা করতে পারছেন যে এই টাকার দুর্বলতার ফলে আমাদের ইম্পোর্টের দাম, অর্থাৎ আমরা যে পণ্যগুলো দিনের পর দিন আমদানি করে থাকি আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্যে, সেগুলো কিরকম মহার্ঘ হয়ে যাচ্ছে। এমনিতেই এশীয় মার্কেটগুলোতে কেবলমাত্র সারের দাম, ফার্টিলাইজারের দাম এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 40% বৃদ্ধি হয়েছে, 40%। এবং ডলার ইন্ডেক্স আবার প্রায় 100 ছুঁই করছে। ডলার ক্রমাগত শক্তিশালী হয়ে চলেছে অন্যান্য কারেন্সির তুলনাতেও। দুটো জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল ব্যাংক, যদি তারা ইন্টারেস্ট রেট বহাল রাখে তবে সোনার দামে চাপ পড়বে, রুপোর দামে চাপ পড়বে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর চাপ পড়তে বাধ্য। একই সঙ্গে ডলার যত শক্তিশালী হবে, সোনা, রুপো, ক্রিপ্টোকারেন্সি সমস্ত কিছু চাপে থাকবে, সব কিছুতে পতন আসার সম্ভাবনা তৈরি হয়ে যায়। ইরান আমেরিকার যুদ্ধই বলবো, ইসরায়েল এখানে বিশেষ কোনো ফ্যাক্টরি না, কারণ আমেরিকা না থাকলে ইসরায়েলের কোনো পাত্তাই পাওয়া যেত না ইরানের সঙ্গে যুদ্ধে। সেখানে আমেরিকার সঙ্গে এই যুদ্ধ দিনের পর দিন যেভাবে জটিল আকার ধারণ করছে, আমাদের এনার্জি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে। নইলে প্রধানমন্ত্রী এত বড় মন্তব্য করবেন কেন? হ্যাঁ, এটা ঘটনা যে তিনি এটাও বলেছেন যে আমাদের কাছে আমাদের পাওয়ার প্ল্যান্টসের জন্যে পর্যাপ্ত পরিমাণ কয়লা রয়েছে, পর্যাপ্ত। সেটা অস্বাভাবিক নয়, কারণ ভারতবর্ষ বিশ্বের মধ্যে অন্যতম প্রোভেন রিজার্ভস অফ কোল নিয়ে বসে রয়েছে, অর্থাৎ কয়লা পাওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে বিগত কয়েকদিন ধরে যে রিনিউয়েবল এনার্জির ওপর এমফাসিস দিচ্ছিলাম, যে রিনিউয়েবল এনার্জি নিয়ে চর্চা করছিলাম, নিয়মিতভাবে কথা বলছিলাম, আজকে প্রধানমন্ত্রীর ভাষণে একটা জিনিস খেয়াল করে দেখুন তো, তিনি কি বলেছেন? রিনিউয়েবল এনার্জির উপর ফোকাস করতে বলছেন রিনিউয়েবল এনার্জি ছাড়া আমাদের চলবে না। এটা তো ঘটনা। রিনিউয়েবল এনার্জি ইতিমধ্যেই ভারতবর্ষে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় তার 50% আসে ইতিমধ্যেই রিনিউয়েবল এনার্জি থেকে, এবং তা সত্ত্বেও 145 কোটি মানুষের জন্যে সেই বিদ্যুৎও পর্যাপ্ত নয়। এবং তিনি বলছেন যে আমাদের রিনিউয়েবল এনার্জি কোম্পানিগুলোকে আরও বেশি বিদ্যুৎ প্রোডাকশন করতেই হবে। বর্তমানে আমাদের 250 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, সেটা 2029-এ ভারত সরকারের টার্গেট যে করেই হোক 500 গিগাওয়াট পাওয়ারে যাতে নিয়ে যাওয়া সম্ভব হয়। তবে এই ক্রাইসিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমাদের বলছে তোমাদের প্রস্তুত থাকতেই হবে, তোমাদের স্বনির্ভর হতেই হবে, তোমাদের নিজেদের বিদ্যুৎ, তোমাদের নিজেদের এনার্জির প্রভিশন তোমাদেরই করতে হবে। কোনো দেশ আমাদের হয়ে কথা বলবে না, কোনো দেশ আমাদের জন্য দাঁড়াবে না। সেটা রাশিয়া বলুন, ইসরায়েল বলুন, আমেরিকা বলুন, ইরান বলুন, প্রত্যেকে নিজের বাঁচার তাগিদেই থাকবে। সুতরাং ভারতবর্ষকে নিজের এনার্জি সিকিউরিটি নিজেকেই ঠিক করতে হবে। অত্যাধিক অয়েল ডিপেন্ডেন্স, ডলারের ক্রমবর্ধমান শক্তি, এফআইআইএসদের দিকে তাকিয়ে দেখেছেন এফআইআইসরা কি হারে বিক্রি করে চলেছে। এফআইআইসরা যে হারে ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, অলরেডি মার্চ মাসে 84,000 কোটি টাকার ওপর শেয়ার তারা বিক্রি করে দিয়ে চলে গিয়েছেন। সেপ্টেম্বর 2024 থেকে তারা যে শেয়ার বিক্রি করা শুরু করেছেন সেটা আজও শেষ হয়নি, কয়েক লক্ষাধিক কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়ে তারা চলে গিয়েছেন। এমতো অবস্থায় এফআইআইসদের ফিরে কিন্তু আসতে হবে ভারতবর্ষে। তার কারণ ডলারকে কোথাও না কোথাও বেঁধে রাখতে হবে। এফআইআইসরা যখন ভারতবর্ষে আসেন তখন তারা ডলার বিনিয়োগ করেন, ফলে ডলারের দামে স্টেবিলিটি তৈরি হয়। দিনের পর দিন তেল এবং গ্যাসের দাম যেভাবে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যেভাবে ডলারের দাম ক্রমশ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আপনাদের কি একবারের জন্য মনে হচ্ছে যে ভারতবর্ষের অর্থনীতির উপর কি সাংঘাতিক চাপ পড়তে চলেছে? বিগতকাল শ্রী রঘুরাম রাজনের কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে ভারতবর্ষ তার জিডিপি যে গ্রোথ দেখছিল 7% হারে, সেটাকে কন্টিনিউ করাটা লিটারালি এক্সট্রিমলি ডিফিকাল্ট। তার কারণ ভারতবর্ষ জিডিপি গ্রো করছিল 7% এবং সেই সময় তেলের দাম $60 থেকে $70 প্রতি ব্যারেলের মধ্যে ছিল। এটাও ফেব্রুয়ারি মাস, বেশি দিন না, ফেব্রুয়ারির মাঝামাঝি। এই মাত্র এক মাসের মধ্যে ক্রুড অয়েলের দাম 100 থেকে $110 পৌঁছে গিয়েছে। এবং যেহেতু বলা হয় যে প্রতি $10 যদি প্রতি ব্যারেল তেলে বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আমাদের জিডিপির ক্ষতি হয় 0.5%। সেক্ষেত্রে এখানে তো অলরেডি $40 প্রতি ব্যারেল বৃদ্ধি হয়ে গিয়েছে। তাহলে কল্পনা করুন যে আমাদের জিডিপি বৃদ্ধিতে কী রকম আঘাত আসতে পারে।
এনার্জি সিকিউরিটির প্রশ্নে একটা জিনিস আরও পরিষ্কার হয়ে গেল, কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর আমরা ভরসা করে থাকতে পারবো না, সেটা তেলের কথা হোক বা গ্যাসের কথা হোক। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ওপর আমরা হেভিলি ডিপেন্ডেন্ট ছিলাম, এবং যেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাস অতি সীমিত পরিমাণ অ্যাকোয়ার করতে পারলাম, তারপর থেকে আমাদের ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। এবং ঠিক এই কারণেই অল্টারনেটিভ চ্যানেলসের কথা আমাদের মাথার মধ্যে রাখতেই হচ্ছে। এই মুহূর্তে ভারতবর্ষ 40টা দেশ থেকে তেল নিচ্ছে, 40টা। আমাদের কোনো দেশ স্পেসিফিক কোনো অ্যালিজেন্স থাকলে এই মুহূর্তে হবে না, আমাদের নিজেদের আগে খেয়ে পড়ে বাঁচতে হবে। রাশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মালিক। 2 নম্বর স্থানে রয়েছে ইরান। ইরান বিশ্বের সবচেয়ে বেশি প্রোভেন অয়েল রিজার্ভসের দিক থেকে 3 নম্বর বা 4 নম্বর স্থানে রয়েছে, এবং প্রাকৃতিক গ্যাসের দিক থেকে 2 নম্বর স্থানে রয়েছে। আমেরিকা যদি এই ধরনের নিষেধাজ্ঞা ইরানের ওপর না বসাতো, তাহলে তেল এবং গ্যাসের দাম কি হেন বৃদ্ধি পেত? উত্তর হচ্ছে কখনোই পেত না, কখনো পেত না। ইরান যদি স্বাভাবিকভাবে তাদের তেল এবং গ্যাস বিক্রি করতে পারতো, অন্যান্য দেশ তারা বেঁচে যেত। বিশেষ করে ভারতবর্ষের মতন দেশ অনেক কম দামে আমাদের এই ক্রুড অয়েল বা গ্যাস কিনতে হতো। সবাইকে মারছে আমেরিকা, লিটারালি গোটা অর্থনীতিকে একবারে পিষে মারছে আমেরিকা এবং তার দোসর ইসরায়েল। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সবাই ভুগবে। বিশ্বের কোনো দেশ এই যন্ত্রণা থেকে সহজে মুক্তি পাবে না। যদি এই যুদ্ধ ত্বরান্বিত হয়, শেয়ার মার্কেট তো যাচ্ছেই, শেয়ার মার্কেট তো নিচে নামছেই। সরকার কিচ্ছু যায় আসে না শেয়ার মার্কেট উঠলো কি শেয়ার মার্কেট নামলো, কিন্তু সরকার এটা বিলক্ষণ যায় আসে যে ভাই জিডিপি গ্রোথ সেটা সাংঘাতিকভাবে যদি নিচে নেমে যায়, সরকারের মাথা ব্যথা হয় বই কি। ইনফ্লেশন যদি মাথার উপর চড়ে নাচে, সরকারের মাথা ব্যথা হয় বই কি। এই মুহূর্তে সরকার আদেও শেয়ার মার্কেট নিয়ে ভাবিত নয়, কিন্তু সরকার যেটা নিয়ে ভাবিত যে ভাই এই তেল এবং গ্যাসের যে আমদানি এত পরিমাণ কমে গিয়েছে, এবং তেল এবং গ্যাসের দাম যে এতটা বৃদ্ধি পেয়েছে, এর পরিপ্রেক্ষিতে ইনফ্লেশন কোথায় গিয়ে ঠেকতে পারে। কতদিন মনে হয় আপনাদের সরকার এটা ঠেকাতে পারবেন? কতদিন মনে হয় যে ভারত সরকার তারা গ্যাস এবং তেলের দাম বাড়তে দেবেন না? উত্তর হচ্ছে প্রত্যেকটা দেশের সরকার একটা সীমিত ক্ষমতা রয়েছে, বিশেষ করে যাদের কাছে তেল এবং গ্যাস নেই। একটা পিরিয়ডের পর কিন্তু অয়েল কোম্পানি এবং গ্যাস কোম্পানিগুলো তাদের তেল এবং গ্যাসের দাম বাড়াতে তারা বাধ্য। এটা আমাদের মেনে নিতে হবে যে আমরা বর্তমানে হাই ইনফ্লেশনারি কন্ডিশনের দিকে তাকিয়ে থাকছি, এবং এটা যদি এই যুদ্ধ যদি ত্বরান্বিত হয়, রিসেশন আসাও অস্বাভাবিক নয়। প্রথম যে রিসেশন যে দেশটি ফেস করবে সেটা ভারতবর্ষ নয়, প্রথম রিসেশন যে ফেস করবে সেটা আমেরিকা নিজে। অলরেডি আমেরিকাতে পেট্রোলের দাম $1 পার লিটার বেড়ে গিয়েছে, সেখানকার লোকজন আতঙ্কে রয়েছে, ইনফ্লেশন তাদের হিট করছে। এবং যদি ফেডারেল ব্যাংক সিদ্ধান্ত নেয় যে ইনফ্লেশন বাড়ছে, তাহলে তারা কিন্তু ইন্টারেস্ট রেট বাড়াতেও পিছু পা হবেন না। সেক্ষেত্রে আরেক দফা ধাক্কা আসবে ক্রিপ্টো মার্কেট, সোনার উপর দামের ওপর, বন্ড মার্কেটের ওপর তো বটেই। বর্তমান অবস্থায় স্টেবিলিটি পাওয়াটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। এই প্রসঙ্গে বলে রাখি যে কয়েকটা সেক্টরের উপর নজর দেওয়ার আমাদের অবশ্যই প্রয়োজন। এক তো প্রধানমন্ত্রীর ভাষণ থেকে রিনিউয়েবল এনার্জি সেক্টর প্রায় চিহ্নিত হয়ে গেছে বলা যেতে পারে, তার উপর গভর্নমেন্ট ফুল ফোকাস দেবে। 2 নম্বর সেক্টর যেটাকে আমরা ওভারলুক করছি সেটা হচ্ছে অটো। অটো মানে কিন্তু কেবল পেট্রোল ডিজেল গাড়ি নয়। যে ভারতের যে সেরা অটো কোম্পানিগুলো রয়েছে, তারা কি আপনাদের মনে হয় কেবলমাত্র পেট্রোল এবং ডিজেল গাড়ি বের করছে? উত্তর হচ্ছে না। তারা বিলক্ষণ বুঝতে পেরেছে বিগত 4-5 বছরের মধ্যে কোভিডের পরবর্তী সময় থেকেই, যখন এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছিল, তখনই তারা বুঝতে পেরে গিয়েছেন যে তাদের কি করতে হবে, তাদের ইলেকট্রিক ভেহিকলসের দিকে শিফট করতে হবে। এইটা একটা সিলভার লাইনিং। অর্থাৎ সমস্ত অটো কোম্পানিগুলো 2 চাকা 3 চাকা 4 চাকা যাই বলুন না কেন, তারা এখন কোমর বেঁধে লেগে পড়েছে কি করে ইলেকট্রিক ভেহিকলস ইভিজ এর দিকে শিফট করা যায়। সেই ট্রানজিশন হবে। অটো সেক্টর বর্তমানে ক্র্যাশ করছে, সমস্ত সেক্টর ক্র্যাশ করছে, সেটা আখেরে একটা কড়া তেতো ওষুধের মতন, গিলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। কিন্তু যখন এই কারেকশন শেষ হবে, এই টাইপের অপরচুনিটি কিন্তু লাইফ টাইম অপরচুনিটি। এই যে বাজার ক্র্যাশ করে যাবে, এখনো ক্র্যাশ করে চলেছে, যুদ্ধ শেষ না হওয়া অবধি বাজার আরো ক্র্যাশ করতে পারে।
আমরা তৈরি তো, সেই সময় আমরা তৈরি থাকবো তো সেই অপরচুনিটি গ্রহণ করার জন্য? কারণ এরকম অপরচুনিটি হয়তো 4-5 বছরে একবার আসে কি 10 বছরে একবার আসে। মার্কেট ক্র্যাশ করা মানে ভালো মানের কোম্পানি অতি সুলভ মূল্যে পাওয়া, এটা কিন্তু কোনো বাইসেল রেকমেন্ডেশন না যে যদি অত্যন্ত টেনশনে থাকেন মার্কেট থেকে কিছুদিনের জন্য সরে যান। যেদিন শুনবেন যুদ্ধ বন্ধ হয়েছে সেদিন ফিরে আসুন। দুর্দান্ত সমস্ত কোয়ালিটি কোম্পানিজ রয়েছে, এই ধরনের কোম্পানিজের কারেকশন আসছে এবং এই কোয়ালিটি কোম্পানিজগুলো কিন্তু সবার আগে ফিরে আসবে। এটা ইতিহাস সাক্ষ্য যে যখনই শেয়ার বাজার মারাত্মক ক্র্যাশ করে তারপর সবচেয়ে কোয়ালিটি কোম্পানিজগুলোই কিন্তু আগে র্যালি করা শুরু করে। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।